শিশির আর কিছু বলল না। কুয়াশার হাত ধরে রেলপথ পার হয়ে গলির রোড ধরল। পেছনে রিজভি সহ স্মৃতি ঈশা। কুয়াশার চোখ মুখ লাল করে দাঁতে দাঁত চেপে শিশিরের সাথে পায়ে পা মিলাচ্ছে। কিছুক্ষণ হাঁটার পর তারা নির্দিষ্ট গন্তব্যে পৌঁছালো। মৌবনের সামনে গিয়ে রিজভিকে বলল, তুই খাবি? তাইলে আমিও ঢুকবো, নয়তো ঢুকবো না। চল, এই গরমে ঠান্ডা কিছু খেয়ে আসি। শিশির আর প্রত্যুত্তর করল না। কুয়াশার হাত এখনো ছাড়েনি। হাত ধরেই ভেতরে ঢুকলো। ঢুকে 1 ঘন্টার জন্য একটা টেবিল বুকিং করলো। এসেছে যখন একটু জিরিয়ে যাক এই ভেবেই বুকিং করলো। সেই টেবিলে কুয়াশাকে বসিয়ে নিজেও কুয়াশার পাশে বসলো। অন্যরাও পাশাপাশি সামনাসামনি বসলো। কুয়াশা মনে মনে বিড়বিড়ালো, যত সব আদিক্ষেতা দেখানো হচ্ছে যে আমি বোনকে কত কেয়ার করি, ভালোবাসি। বুনোন কোথাকার। বাড়ি চল না, একবার এই অপমানের প্রতিশোধ যদি না নিছি তবে আমার নামও কুহেলিকা কুয়াশা মালিথা না। তারপর সেখান থেকে খাবার অর্ডার করে খাওয়া দাওয়া করে টুকটাক গল্পগুজব করলো। কুয়াশা শুধু চুপচাপ খেলো, কথা বলল না। খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ বসে গল্প করার মাঝে বাঁধল বিপত্তি। কুয়াশার শরীরের অবস্থা খারাপ হতে লাগলো। পেট কেমন মোচড় দিয়ে ব্যথা শুরু করলো। বমিও আসছে। চোখ মুখ অস্বাভাবিক হয়ে হাঁসফাঁস করতে লাগলো। কিন্তু কিছু বলল না, তবুও শিশিরকে দবানোর চেষ্টায় লাগলো। এমন হবার কারণ তীব্র রোদের মধ্যে হেঁটে এসে আবারও তৈলাক্ত চিকেন গ্রিল সহ ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস খেয়ে বেচারার ঠান্ডা গরম শরীরে বসে এমন হচ্ছে। তার উপর মেয়েটার আবার গ্যাস্ট্রিকের সমস্যা আছে। তেলের জিনিস খেলেই খবর হবে। এদিকে আবার রোদ থেকে এসে সরাসরি এসির হাওয়া শরীরে লেগেছে। এজন্যে আর কুলাতে পারছে না শরীর। কুয়াশার অবস্থা সামনে থেকে রিজভি সহ স্মৃতির চোখে পড়ল। রিজভি প্রশ্ন করল আগে, কুয়াশা, কি হয়েছে? ঠিক আছে তুমি? কুয়াশা মাথা তুলে তাকালো রিজভির পানে। শিশিরও রিজভির কথা শুনে তাকালো। দেখলো কেমন যেন লাগছে মেয়েটাকে। চোখে পানি এসে গেছে। শিশির এবার বলল, ঠিক আছিস তুই? কি হয়েছে, এমন লাগছে কেন? কুয়াশা শিশিরের পানে অসহায়ভাবে তাকালো। চোখের পানি টলমল করছে। বহু কষ্টে উত্তর করল। কষ্ট হচ্ছে ভাইয়া। তারপর আর কিছুই বলতে পারল না। পেছনে ওয়াশরুম আছে, সেখানে দৌড় দিল। ওয়াশরুমে গিয়ে হড়হড় করে বমি করে দিল। ওর এরকম কাজে আশেপাশের অনেকেই তাকিয়ে আছে। রেস্টুরেন্টে 2টা স্টাফ জিজ্ঞাসা করলো শিশিরকে। কি হয়েছে স্যার? শিশির সেখানে উত্তর না করে দ্রুত পায়ে চলে গেল ওয়াশরুমে। গিয়ে দেখলো একের পর এক বমি করে চলেছে কুয়াশা। শিশির হতভম্ব হয়ে গেল। এমন করার কারণ কি? খাবার তো ঠিকই ছিল। ভাবতে ভাবতে কুয়াশার কাছে এগিয়ে গেল। কিছুটা বিচলিত লাগলো। যতই হোক, বোন তো, হাজার ঝগড়া করুক, কোনো ভাই বোনেরই এমন করুণ অবস্থা সহ্য করতে পারবে না। এইসব সময়ে শত্রুতা আসে না, বিপদে রক্ত কথা বলে। তেমনি শিশির পারল না কুয়াশার শরীর খারাপ হতে দেখে। বিস্ময় দিয়ে জিজ্ঞাসা করলো, এই কুশ, কিরে কি হলো তোর? বমি করছিস কেন? শরীর খারাপ লাগছিল? আগে বলবি না? কুয়াশা নেতিয়ে গেছে, বেসিন ধরে দাঁড়িয়ে আছে। শিশির ওর 2 বাহু ধরেছে। বমি কমে এসেছে। বেসিন থেকে পানি নিয়ে চোখে মুখে দিল। তারপর কোমল কণ্ঠে নিচু স্বরে বলল, খুব কষ্ট হচ্ছে ভাইয়া, মনে হচ্ছে মরে যাব আমি। তারপর আর কিছু বলতে পারল না। এলিয়ে দিল মাথা শিশিরের বুকে আর শিশিরের শরীরের সাথে নিজের শরীরের ভার ছেড়ে দিল। তড়িঘড়ি করে ধরল শিশির। ওর এই অবস্থা দেখে বিস্ময়ে কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েছে। নিশ্চয়ই বেশি খারাপ লাগছে, নয়তো এই মেয়ে এমন করার মেয়ে না। কথাটা ভেবে কুয়াশাকে নরম স্বরে বলল। হাঁটতে পারবি? কুয়াশা কোনো উত্তর করল না। শিশির যা বোঝার বুঝে গেছে। কথা না বাড়িয়ে কোলে তুলে নিল। কোলে নিয়ে বেরিয়ে এলো। এদিকে স্টাফ সহ ম্যানেজারদের রিজভি সামলাচ্ছিল। এরই মাঝে শিশিরকে কুয়াশাকে কোলে করে নিয়ে বেরোতে দেখে হতভম্ব হয়ে গেল। সাথে ঘাবড়ে গেল সবাই। তড়িঘড়ি করে স্মৃতি ঈশা এগিয়ে এসে প্রশ্ন করল। ভাইয়া কি হয়েছে কুসুর? বলে আবার কুয়াশাকে ডাকতে লাগলো। রিজভিও একই কথা জিজ্ঞাসা করলো। ম্যানেজার এসে জিজ্ঞাসা করতেই শিশির বলল, বমি করেছে, মেবি গ্যাস্ট্রিকের সমস্যা হয়েছে। আপনারা বিচলিত হবেন না, খাবারের দোষ নেই, আমরাও খেয়েছি। আর হ্যাঁ, আমি এক্সট্রা টাকা পেমেন্ট করে দিচ্ছি। আপনারা কাইন্ডলি ওয়াশরুমটা ক্লিন করে নেবেন প্লিজ। তারপর রিজভিকে বলল, টাকা পেমেন্ট করে ওদের নিয়ে বেরিয়ে আয়, আমি কুশুকে নিয়ে হসপিটাল যাচ্ছি। বলা শেষ করে আর কোনো কথা না বলে বেরিয়ে গেল। রিজভি সেখানে সামলে স্মৃতি ঈশাকে নিয়ে অন্য একটা সিএনজিতে হসপিটালের উদ্দেশ্যে গেল। জালাল মালিথা অর্থাৎ জাহিদ জাহিন মালিথার বাবা। তিনি ছিলেন অনেক পরিশ্রমী। জালাল মালিথা ওনার বাবার একমাত্র ছেলে সন্তান ছিলেন। তাদের পারিবারিক অবস্থা যে আহামরি ভালো ছিল তা না। সেই সময় তারা ছিলেন নিম্ন মধ্যবিত্ত পরিবারের।
ফসলি জমি জায়গা অনেক থাকলেও জালাল মালিথার বাবা ছিলেন অশিক্ষিত। তিনি কৃষিকাজ করতেন, কিন্তু সেই কর্মের মাধ্যমে তিনি ছেলেকে লেখাপড়া করিয়েছিলেন। কৃষিখাতের মাধ্যমে অনেক টাকায় আয় করতেন, যা দিয়ে সংসার খরচ সহ টাকা সঞ্চয় করতে পারতেন। সেসবের ভেতর থেকে ছেলে লেখাপড়ার খরচ চালাতেন। জালাল মালিথার বাবার কষ্ট বিফলে যেতে দেননি। তিনি বেশ ভালো মেধাবী ছাত্র ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে MBA স্নাতকোত্তর করেছিলেন। এরপর তিনি সরকারি ব্যাংকে চাকরি শুরু করেছিলেন। চাকরি পাওয়ার পর ধীরে ধীরে সচ্ছলতা বেড়েছিল। এভাবে আস্তে আস্তে টাকা জমিয়ে তিনি শহরের কাছে জায়গা কিনেছিলেন। 3 ছেলে হলে তাদেরকেও এক একজনকে উচ্চশিক্ষিত করে গড়ে তুলেছিলেন। ছেলেরা লেখাপড়া করে আস্তে আস্তে প্রতিষ্ঠিত হয়ে উঠেছিল। তিনিও চাকরি শেষে টাকা পেয়ে সেই টাকা সহ একটু একটু করে জমিয়ে রাখা টাকা দিয়ে শহরের কাছে শখের বাড়ি করেছিলেন। বড় ছেলে এবং মেজ ছেলের কৃতিত্ব অনেক বাড়িটাতে। বাবা ছেলেরা মিলে শখের বাড়ি করেছিলেন, গড়ে তুলেছিলেন মালিথা ভিলা। সেই নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে তারা হয়ে উঠেছিলেন উচ্চ মধ্যবিত্ত। লাখ লাখ কোটি কোটি না থাকলেও অধিক সুখ এবং আনন্দ বরাদ্দ ছিল তাদের সংসারে। বাবার পেনশনের টাকা এবং 2 ছেলের কর্মের পারিশ্রমিকের আয় দিয়ে ভালোই সংসার চলে যেত। ছোট ছেলে জাহিন মালিথা তখন ছোট, পড়াশোনা করতেন কলেজে। ছোট ছেলেটা একটু মেধাতে কম ছিলেন। জাহিন মালিথা অনার্স করতেন সরকারি কলেজে। সেখানে আজমিরা বেগমের সাথে পরিচয় হয়। একই বর্ষে প্রণয়ে জড়িয়েছিলেন। আজমিরা বেগমের বাবা ছিলেন নিম্ন শ্রেণীর মানুষ, কোনো মতে কাজ করে চলে যেত দিনগুলো। 3 বোন ছিলেন ওনারা। তিনি ছোট মেয়ে থাকায় লেখাপড়ার সুযোগ পেয়েছিলেন। ভাবনা ছিল লেখাপড়া করে চাকরি করবেন, কিন্তু তার আগে জাহিন মালিথার সঙ্গে সম্পর্কে জড়ান এবং জাহিন মালিথার হাত ধরে চলে আসেন অনার্সে থাকতে। বাড়িতে অবশ্য জালাল মালিথা হাঙ্গামা করেছিলেন, কিন্তু 2 ভাইয়ের সাপোর্টে আজমিরা বেগম মালিথা বাড়িতে জায়গা পেয়েছিলেন। সেখানে ধীরে ধীরে সংসার জীবন শুরু করেছিলেন। জাহিন মালিথা 3 বছর পর ছোট একটা চাকরি পেয়েছিলেন প্রাইভেট কোম্পানিতে। তার আগে বাবা ভাইদের টাকাতেই চলতেন। চাকরি পাওয়ার পর বেশ কিছু বছর পর একটা মেয়ে হলো, তার নাম কুয়াশা। কুয়াশা হবার পর জাহিন মালিথার একটু কদর বাড়ল বাড়িতে, সাথে আজমিরা বেগমেরও। শ্বশুর শাশুড়ি ভালোবাসতে শুরু করলেন, কারণ বাড়ির একমাত্র নাতনি কুয়াশাকে পেয়ে তারা অনেক খুশি। এরপর হিমেল হলো। ভরা সংসার তখন জাহিন মালিথার ও আজমিরা বেগমের। এমনই সুখের সংসারে একসময় ঝড় নেমে এলো। সেই ঝড়ে নিয়ে গেল জাহিন মালিথাকে। চাকরি থেকে আসার পথে তিনি লাশ হয়ে এলেন বাড়িতে। রোড অ্যাক্সিডেন্টে আজমিরা বেগমের সুখ কেড়ে নিয়ে গেল। ছেলে মেয়ে নিয়ে তিনি পাগল হবার মতো। তখন মাথার উপর হাত রাখলেন 2 ভাসুর এবং যা। তখন তিনি মনে মনে ভেবেছিলেন কোনো এক সময় বোধহয় পুণ্যের কাজ করেছিলেন, যার বিনিময়ে তিনি এমন শ্বশুরবাড়ি পেয়েছেন, এমন ভাসুর যা পেয়েছেন। আজমিরা বেগমের কাচের মতো টুকরো হয়ে ভেঙে যাওয়া সংসারে ঢাল হলেন ভাসুররা, এবং তার ছেলে মেয়ের ঢাল হলেন ভাসুরের ছেলেরা। জীবনে সুখ তখন একটু একটু করে ফিরতে লাগলো। স্বামীর মৃত্যু শোক থেকে বেরিয়ে তিনি সন্তানদের মানুষ করাতে মন দিলেন। লেখাপড়া যেটুকুই করুক, কখনো বাইরে কাজ করতে বের হননি, মূলত বের হতে দেননি ভাসুররা। এছাড়া আজমিরা বেগম একটু বেশি নরম সরম ছিলেন। বাইরের জগতে গিয়ে কাজ করা, সংসার করা তার পক্ষে সম্ভব ছিল না। শ্বশুর প্রথমে মারা গেলেন, তারপর শাশুড়ি। তিনি এখন সংসারের কাজ করেন আর ছেলে মেয়েকে মানুষ করেন। সংসারের কোনো কঠিন কথাবার্তায় নাক গলান না। বিনে পয়সায় খেতে পড়তে পারছেন, সেখানে কার সাথে উচ্চবাচ্য করবেন? তাছাড়া ভাসুর এবং যারা কখনো খারাপ কথা তাকে বলেন না, কখনো খোঁটাও দেন না সেসব নিয়ে। নরম স্বভাবের জন্য সবাই ভালোবাসেন। ওনারাও বোঝেন আজমিরা বেগমের তারা ছাড়া কেউ নেই। আজমিরা বেগম সেই তখন থেকে কেঁদে যাচ্ছেন মেয়ের নিস্তেজ শরীর দেখে। শুকনো মুখে হসপিটালের বেডে পড়ে আছে কুয়াশা। হসপিটালে আসার পথে একবার বমি করেছিল, আবার হসপিটালে এসেও বমি করেছিল। পরপর 3 বার বমি করে মেয়েটা আধমরা হয়ে গেছে। বমি যখন যার হয় তখন সেই একমাত্র বোঝে কেমন লাগে। খবর পেয়ে ভাইরা সহ চাচু চাচিরা ছুটে এসেছে। তাদের আদরের মেয়ের এমন করুণ অবস্থা দেখে সবাই শোকাহত। জাকিয়া বেগমও প্রথমে কেঁদে দিয়েছিলেন মেয়ের অবস্থা দেখে। হিমেলও বোনের এমন অবস্থা দেখে কেঁদে